সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। সমস্ত রকম গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন কণ্ঠের কারচুপি শুরু হচ্ছে। আজকের গল্প টুকুসের মা, লেখক সিন্ধিতা বসু, আর কণ্ঠে আমি রাজদীপ মল্লিক। আজ রবিবার, অফিস নেই বলে দেবব্রত বিছানা ছাড়ল না। ছেলের পাশে শুয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছেলেটা বড্ড সর্দি কাশিতে ভোগে, একদম মায়ের ধাত পেয়েছে। অদিতিরও একটুতেই ঠান্ডা লেগে যেত। টুকুর জন্মানোর আগে কি ভীষণ সাবধানে থাকতো, তবু শেষ রক্ষা হলো কোথায়? প্রথম থেকেই অসম্ভব শ্বাসকষ্ট, বারবার ইনহেলার ব্যবহার করেও কষ্ট লাঘব হচ্ছিল না। ডাক্তারবাবুরও কড়া অ্যান্টিবায়োটিক দিতে দ্বিধা ছিল। অবশেষে মাস দেড়েক আগেই বাধ্য হয়ে প্রি ডেলিভারি হয়েছিল। টুকুসের ছোট্ট শরীরটা যখন প্রথম পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছে, তার মা তখন অন্ধকারের দেশে, অক্সিজেন এবং সব রকম সাপোর্ট সিস্টেমকে অগ্রাহ্য করে। ছেলের মুখ না দেখেই অদিতি চিরতরে ঘুমিয়ে পড়েছিল। দেবব্রত ছেলের গায়ে পাতলা চাদরটা টেনে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে নেমে এলো একতলায়। বাবা সোফায় বসে, চোখ খবরের কাগজে নিমগ্ন। মা প্রতিদিনের মতো মিনা পিসির সঙ্গে রান্নাঘরে ব্যস্ত। নাতিবাবু ওঠার আগেই যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। চায়ে চুমুক দিতেই রবিবাসীয়টা এগিয়ে দিল বাবা। গত সপ্তাহে এই বিজ্ঞাপনটা দেখেছিলাম, আজও পাত্র চাই কলামে এদের একই বয়ান বিজ্ঞাপন, একবার পড়ে দেখো। দেবব্রত বিরক্ত হয়ে বলল, কাগজের অন্য কোনো খবরে কি তোমার ইন্টারেস্ট নেই? শুধু পাত্রীদের ঠিকুজি কুষ্টিতেই যত আগ্রহ। এবার বাবার গলা বেশ গম্ভীর। টুকুসের পিছনে ছুটতে ছুটতে তোমার মায়ের কি অবস্থা হচ্ছে তা নজরে পড়ে। রাতে হাঁটুর যন্ত্রণায় ঘুমোতে পারে না, মুড়ি মুড়কির মতো পেন কিলার খায়। বাবাকে থামিয়ে দিয়ে দেবব্রত বলল, আমি মায়ের কষ্ট যথেষ্ট বুঝি। তোমাদের দুজনেরই যা বয়স ও অসুস্থতা, তাতে একটা দুরন্ত বাচ্চাকে সামলানো অসম্ভব। সেই জন্যই বারবার আয়া রাখতে চেয়েছি। আর আমরাও বারবার বলেছি যে মা মরা শিশুটার ঠিকমতো যত্নের প্রয়োজন, যা মাইনে করা লোক দিয়ে হয় না। বাবার শটান জবাব। সকাল সকাল এ ধরনের কথা শুনতে অসহ্য লাগছিল, তাই টুকুসের ঘুম ভাঙল কিনা দেখি বলে দেবব্রত দোতলায় উঠে টুকুসের পাশে শুয়ে পড়ল। ছেলেটা এখন গভীর ঘুমে। কাছেই একটা স্কুলে ভর্তি করানো হয়েছে টুকুসকে। স্কুলটা তেমন নাম করা নয়, কিন্তু বাবার আসা যাওয়ার সুবিধে হয়েছে। ছেলেটা ছোট্ট আঙুলগুলো দিয়ে দাদুর শিরা ওঠা হাত আঁকড়ে বাড়ি ফেরার পথে ফেলফেলিয়ে তাকায় অন্য শিশুদের দিকে। মায়েরা আঁচল দিয়ে সন্তানদের মুখ মুছিয়ে দেয়, টিফিন বক্স থেকে জোর করে খাইয়ে দেয়, কোলে তুলে নেয়। প্রতিনিয়ত জীবনের গল্প বদলে যায়। জীবন থেকে টুপটাপ ঝরে যায় সুখ, শান্তি, আশা, আকাঙ্ক্ষার শিশির বিন্দু। বইতে থাকে মন খারাপের গুমোট বাতাস। দুপুরে খাবার টেবিলেও সেই একই প্রসঙ্গ। বাবাকে এমন জোরাজুরি করতে আগে দেখিনি কোনোদিন। মারও মুখ থমথমে। খবরের কাগজের পাতাটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা, একটা বিজ্ঞাপনে গোল দাগ দিয়ে মার্ক করা। দেবব্রত অনিচ্ছার সঙ্গে চোখ বোলালো। রিটায়ার্ড ভদ্রলোকের একমাত্র কন্যা, ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার ইত্যাদি মামুলি ডেসক্রিপশন। একটা জায়গায় হঠাৎ চোখ আটকে গেল দেবব্রতর। বিজ্ঞাপনের শেষ লাইনে লেখা, শিশু সন্তান সহ বিপত্নিক ছাড়া যোগাযোগ নিষ্প্রয়োজন। বছরখানেক ধরেই খবরের কাগজের বিজ্ঞাপন দেখে বেশ কিছু পাত্রীপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাবা। তারা প্রথমে দেবব্রতর ব্যাংকে চাকরির কথা শুনে বেশ আগ্রহ দেখিয়েছে। ছেলে আছে শুনে পরে পিছিয়েও গিয়েছে। তাদের মধ্যে ডিভোর্সি ও বিধবা সবই ছিল। এই মেয়েটি অবশ্য ওরকম কোনো দলেই পড়ে না। তাহলে এরকম অদ্ভুত শর্ত?
দেবব্রতর মন থেকে খচখচানি যাচ্ছে না। টুকুসকে মায়ের স্নেহ ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য বাবা মা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তাদের মনে কোনো রকম সন্দেহ উদ্রেক হচ্ছে না। পরদিন সকালে দেখা গেল টুকুস বেশ সুস্থ, পুরোদমে দুরন্তপনা শুরু করে দিয়েছে। দাদু ঠাম্মার চোখে অবশ্য সে নাকি এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তাই তাকে স্কুলে পাঠানো উচিত নয়। এ ব্যাপারে দেবব্রতর অজর আপত্তি টিকল না। যা ইচ্ছে করো, আমি আর কি বলবো বলে সে বেরিয়ে পড়ল। দেবব্রত নিশ্চিত যে বাড়ি ফিরে দেখবে বাবা চোখ বুজে ইজি চেয়ারে আধশোয়া, মা হাঁটুর ব্যথাতে মলম ঘষছে এবং তাদের নাতিবাবু কার্টুন দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ছে। মনটা বিষাদে ডুবে তেতো হয়ে আছে। যদি টুকুসের মায়ের বদলে বাবা চিরবিদায় নিত, তবে কি টুকুসকে সামলাতে না পেরে অদিতিকে বিয়ে করতে বাধ্য হতে হতো? না, এখানেই নারী জাতির বিশেষত্ব। ওরা একসঙ্গে সব পারে। অনেক আগে তারা শুধু সংসার সামলাতো, এখন ঘরের সঙ্গে সঙ্গে বাইরের দুনিয়াতেও অংশ নেয়। তা বলে তারা কিন্তু সংসার চালানো ভুলে যায়নি। দু হাত দুদিকেই সমানভাবে ধরে রাখতে পারে। একজন পুরুষ মানুষ সেরকম পারে কি? হয়তো দুটি ক্ষেত্রেই ব্যতিক্রম আছে, হয়তো কেন, নিশ্চয়ই আছে, কিন্তু ব্যতিক্রম তো নিয়মকেই প্রমাণ করে। সে তো নিজেকে দিয়ে বুঝেছে যে ঘর আর বাইরে একসঙ্গে সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। বড্ড দিশেহারা লাগছে আজকাল। দেবব্রত প্রায় কল্পনা করার চেষ্টা করে অদিতি থাকলে সে কেমন করে টুকুসকে আদর করত, বায়না মেটাতো। সে পারে না ভাবনার তরঙ্গ ছড়িয়ে দিতে। কল্পনা হোঁচট খেয়ে থমকে যায়। মনে পড়ে বিয়ের পর বড়দিনের ছুটিতে তাদের পাহাড়ে যাওয়া। অদিতির সে কি উচ্ছ্বাস! চটকপুরে সেবার বরফ পড়েছিল। ভোরবেলা হোমস্টের কাচের জানলা দিয়ে বরফ পড়ে থাকতে দেখে দেবব্রতকে জোর করে ঘুম থেকে টেনে তুলেছিল। তারপর সোজা বাগানে ঘাসে চারা গাছের মাথায় তখন তুলো তুলো তুষার। আজও দেবব্রত দেখতে পায় অদিতির পাগলামি। একবার পেজা বরফ আজলা ভরে তুলে নিয়ে চেপে বল তৈরির চেষ্টা করছে। পর মুহূর্তেই দেবব্রতকে তাড়া দিচ্ছে ক্যামেরা নিয়ে আসার জন্য। সামনে তখন রাজকীয় কাঞ্চনজঙ্ঘা তার সবটুকু সৌন্দর্যের ডালি বিছিয়ে দিয়েছে। তার আভা অদিতির কপালে গালে মাখামাখি। আর আজ রাস্তায় চোখ নামিয়ে হেঁটে দেবব্রত বাবা মা আর তাদের সন্তানের রাস্তায় বেড়ানোর দৃশ্য চোখে পড়লে তার চোখ ঝাপসা হয়ে আসে। কোথাও হয়তো মায়ের হাতে আইসক্রিম ধরা, ছেলেটি বা মেয়েটি বেড়াতে বেড়াতে মাঝে মাঝে একটু করে খাচ্ছে। কোথাও পাশের সিটে ক্লান্ত শিশুটি মায়ের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ের হাতে স্কুল ব্যাগ, জলের বোতল। কোনো রেস্তোরাঁয় খেতে বসেছে 3 জনের ছোট পরিবার। ছোটজন খাওয়া নিয়ে বায়না জুড়েছে। তার মা তাকে চোখ পাকিয়ে শাসন করছে। দেখলে বুক হু হু করে ওঠে দেবব্রত। নিজেকে বড় দুর্ভাগ্য মনে হয়, সেই সঙ্গে টুকুসকেও। কেন যে ওর সঙ্গে এরকম হতে হলো? বারবার এমন চিন্তায় আবর্ত ওর মনকে উথাল পাথাল করে দেয়, যার শেষে পড়ে থাকা একটি সিদ্ধান্ত বাক্য, ঈশ্বর বড় নিষ্ঠুর। সেই অদ্ভুত বিজ্ঞাপনের মেয়েটির নামটা বেশ সেকেলে, যশোদা। বাবার জোড়াজুড়িতেই যোগাযোগ করা হয়েছে তাদের পরিবারের সঙ্গে। দেখা করতে যেতে নিমরাজি হয়েছে দেবব্রত। সেখানেও ও পক্ষ থেকে এসেছে এক অদ্ভুত অনুরোধ। পাত্রীর বাবার একান্ত অনুরোধ যে তার মেয়ের ইচ্ছানুসারে প্রথমবার সাক্ষাতে দেবব্রত যেন টুকুসকে নিয়ে ওদের বাড়িতে যায়। অপরিচিত জায়গায় অচেনা লোকজনের মাঝে টুকুসকে নিয়ে যেতে দেবব্রত বিশেষ রাজি হয় না। মা হারা ছেলে বলে সকলে বড় করুণার চোখে দেখে ওকে। আত্মজকে সকলের করুণায় পাত্র হিসেবে দেখতে ভালো লাগে না দেবব্রতর। আজ দেবব্রত ওর আপত্তির কথা জানালো ওর বাবাকে। প্রথমেই কি দরকার? আগে চেনা জানা হোক, তারপর না হয় কখনো। বাবা বললেন, চিন্তা করিস না, আমিও তো যাচ্ছি। নাতিবাবুর কোনো অসুবিধে হবে না। তাছাড়া কথাবার্তা বলে দেখেছি,
ওরা বেশ সজ্জন ও অমায়িক। শেষ পর্যন্ত দাদুর মতই বহাল রইল। দাদু আর বাবার সঙ্গে টুকুস তখন বেড়াতে যাওয়ার জন্য উদ্গ্রীব। ক্যাব বুক করা হলো। হাওড়া থেকে এসে ডায়মন্ড হারবার রোডে পড়তেই টুকুস ঘুমিয়ে কাঁদা। টুকুসের ঘুম যখন ভাঙল তখন তারা মেয়ের বাড়ি পৌঁছে গেছেন। ঘুম ভেঙে সে বড় বড় চোখে চারপাশ দেখছে। দেবব্রতর বাবা আর পাত্রীর বাবা গল্প করছেন। পাত্রীর মা টুকুসকে কোলে নিয়ে ভিতরে গেছেন। দেবব্রতর দৃষ্টি মোবাইলে, কিন্তু মনে মনে পাত্রীর এমন অদ্ভুত চাহিদার কারণ হাতড়াচ্ছে। সন্তান সহ বিপত্নিক ছাড়া যোগাযোগ নিষ্প্রয়োজন, কেন এমন চাহিদা? হঠাৎ দেবব্রতর কানে এলো দুটি অসমবয়সী গলার হাসি আর কথার আওয়াজ। বাগান থেকে ভেসে আসছে। শিশু কণ্ঠটি টুকুসের, আর নারী কণ্ঠটি কি তবে পাত্রীর? টুকুসের সঙ্গে অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে ভাব জমে নিয়েছে। সিঙ্গাড়া, মিষ্টি, চা সব খাওয়া শেষ। টুকুসকে কোলে নিয়ে যশোদা এসে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। দেবব্রত এক পলক তাকিয়ে বুঝল মেয়েটি একটু সাজগোজ করেনি। টুকুসকে পাশে নিয়ে সে সোফায় বসল। এই সরলতা, একটি শিশুকে আপন করার চেষ্টা, এসব কি কৃত্রিম? দেবব্রতর মন অদ্ভুত দোলাচলে আন্দোলিত হচ্ছে। এতটুকু আলাপে টুকুস নবপরিচিত মানুষটির মধ্যে কি এমন দেখল যে তার কাজ ছাড়া হচ্ছে না? কোল ঘেঁষে বসে হাতে একটা চকলেট নিয়ে সকলের মুখের দিকে দেখছে। শিশুরা নাকি ভালোবাসা চিনে নিতে পারে। তবে কি দেবব্রতর সন্দেহ অমূলক? দেবব্রত সংবিত ফিরল। অভিভাবকরা তাদের দুজনকে কিছু কথা বলে পরিচিত হওয়ার সময় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যশোদা সপ্রতিভ গলায় বলল, আপনার ছেলের সঙ্গে আমার কিন্তু বেশ ভাব হয়ে গেছে। মাঝে মধ্যে ওর সঙ্গে যদি ফোনে কথা বলি, তাতে আপনার আপত্তি নেই তো? যশোদা সপ্রতিভ গলায় বলল, আপনার ছেলের সঙ্গে আমার কিন্তু বেশ ভাব হয়ে গেছে। মাঝে মধ্যে ওর সঙ্গে যদি ফোনে কথা বলি, তাতে আপনার আপত্তি নেই তো? দেবব্রত সম্মতি দিয়ে বলল, কথা বলবেন, তবে ও কিন্তু খুব চঞ্চল, উল্টো পাল্টা বকেই যায়, থামাতে পারা যায় না। টুকুসের এখন কোনো দিকে লক্ষ্য নেই। চকলেট খেতে খেতে মাটিতে নেমে একটা প্লাস্টিকের ফুটবলে শট মারছে। দেওয়ালে ধাক্কা খেয়ে বলটা আবার ওর কাছেই ফিরে আসছে। দেবব্রতর অস্বস্তি হতে লাগলো। কথাবার্তা বেশ দূর এগোনোর আগে তাকে প্রশ্নটা করতেই হবে। সে গলা খাকিয়ে দিয়ে বলল, একটা প্রশ্ন ছিল। আপনি বিজ্ঞাপনে এমন শর্ত দিয়েছেন কেন? দেবব্রত মনে হলো যশোদার মুখটা হঠাৎ যেন করুণ হয়ে উঠল। চোখ দুটো ভিজে গেল। আসলে কৌতূহল থেকে জানতে চাইলাম, যদি একান্ত অসুবিধা থাকে তাহলে না হয় থাক। দেবব্রতর গলায় খানিক জড়তা। ঈষৎ ধরা গলায় উত্তর এলো, বাবা কিন্তু আপনার বাবাকে সবকিছু বলেছেন, আপনাকে শুধু জানানো হয়নি। আসলে আমিই চেয়েছিলাম আপনাকে সরাসরি সব জানাতে। সত্যিটা জানার পর আপনি কিভাবে সেটা নেবেন তার উপরেই সবকিছু নির্ভর করছে। দেবব্রত কোনো কথা না বলে চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে। একটু থেমে যশোদা বলতে লাগলো, আজ থেকে 3.5 বছর আগে আমার ইউটেরাসে বেশ কিছু সিস্ট ধরা পড়ে। তাছাড়াও ইউটেরাসের মুখ প্রায় বন্ধ করে রেখেছিল দুটো বড় বড় টিউমার। বাবা বেশ কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন। সবারই একই মত, ইউটেরাসটা বাদ দিতে হবে। তারপর অপারেশন করার সময় ওভারিটাও বাদ গেছে। জানেন, আমি এই সব কিছুই জানতাম না, পরে জেনেছি। জেনে খুব ভেঙে পড়েছিলাম। আসলে আমি ছোট থেকে খুব বাচ্চা ভালোবাসি। মনে মনে ভাবতাম বিয়ে করেই খুব তাড়াতাড়ি মা হয়ে যাব। এখনকার যুগে এমন স্বপ্ন মনে হয় খুব একটা কেউ দেখে না। বেশিরভাগ মেয়ে খুব কেরিয়ার সচেতন। আমি সেখানে শুধু একজন ভালো মা হতে চাইতাম। আমার বছরের পর বছর ধরে গড়ে তোলা সেই স্বপ্নের ইমারত ধূলিসাৎ হয়ে গেল। এতটাই যন্ত্রণায় ছিলাম যে গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কাউন্সেলিংও খুব একটা কাজ দেয়নি।
মনের ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিল। দেবব্রত দেখেছিল জল ভরা চোখে পাথরের মতো বসে থাকা একটি মেয়ের শুধু ঠোঁট নড়ছে, আর কিছু যন্ত্রণাদীর্ণ স্মৃতি উচ্চারিত হচ্ছে। এখন শুধুই স্তব্ধতা। টুকুসের ফুটবল খেলা হয়ে গেছে। সে কখন যেন সোফায় উঠে বসেছে, যশোদার গা ঘেঁষে। বড় বড় চোখে যশোদার মুখের দিকে তাকিয়ে তার কষ্টের কারণ বোঝার চেষ্টা করছে, আর নিঃশব্দে চকলেটের মাখা আঙুল যশোদার শাড়ির আঁচলে মুছে চলেছে। ধরা গলায় যশোদা বলতে লাগলো, আমি একটু একটু করে সামলে নিচ্ছিলাম। তারপর বাবা মাকে জানিয়েছিলাম আমার ইচ্ছের কথা। এমন জায়গায় যেন আমার বিয়ে দেওয়া হয় যেখানে মা হারা কোনো শিশুকে আমি যেন আঁকড়ে ধরে বাঁচতে পারি। অনেকে পরামর্শ দিয়েছিল বিয়ের পরে বাচ্চা দত্তক নেওয়ার কথা, কিন্তু এতে আমার মন সায় দেয়নি। কেন? দেবব্রত জানতে চাইল। দত্তক নেওয়া নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু ভেবে দেখুন, আমি তো কখনই কোনো সত্য গোপন করতে পারবো না। আর আমার সন্তান ধারণে অক্ষমতার কথা জেনে কেই বা বিয়ে করতে চাইবে? এমন তো অনেক শিশু থাকে যাদের শুধু মায়ের কোল ছাড়া সব আছে। তেমন কাউকে আঁকড়ে ধরে প্রাণ ঢেলে ভালোবাসতে চেয়েছিলাম। টুকরো হয়ে যাওয়া স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলাম। জানালা দিয়ে এক চিলতে মিঠে আলো এসে যশোদার মুখে পড়েছে, কোণে দেখা আলো। টুকুস খেলতে খেলতে ক্লান্ত সোফায় বসে ঢুলছে। যশোদা কোলে শুইয়ে তার চুলে বিলি কেটে দিচ্ছে। টুকুসের মুখটা হাসি মাখা। মায়ের মুখে শুনেছে একে নাকি দেয়ালা বলে। ও কি ভালো কোনো স্বপ্ন দেখছে? আর দেবব্রত দেখছে টুকুসের চুলে যেন একটা ময়ূরের পালক। ওকে ঠিক একটা ছোট্ট গোপালের মতো লাগছে। সেই ছোট্ট রাখাল রাজকে যশোদা মা ঘুম পড়াচ্ছে। একটু পরে ঘুম ভেঙে দুষ্টুমি করে যশোদা মাকে নাজিহাল করবে আর খিলখিল করে হাসবে। দেবব্রতর মনে হয় অনেক না পাওয়া টুকরো জোড়া দিয়ে সকলের অলক্ষ্যে যে ঈশ্বর পূর্ণতা নির্মাণ করে চলেছেন অক্লান্তভাবে, তিনি সবসময় নিষ্ঠুর নন। কখনো কখনো তার দয়ার আলো অনেক অন্ধকার মুছে দেয়। নমস্কার, আপনারা শুনছিলেন টুকুসের মা। কণ্ঠে রাজদীপ মল্লিক, আর লিখেছেন সিন্ধিতা বসু। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।